আমরা চা কিন্তু মানে এক্সপোর্ট করতাম শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে, এখন আমরা চা ইম্পোর্ট করছি। এখানে দুটো রিসাইকেল আমি দেখছি, একটা হচ্ছে কম্পোস্ট করছে, সেটা হচ্ছে আপনার অর্গানিক ওয়েস্ট, যেটা মানে খাবার দাবার হোটেল থেকে যেগুলো আসছে ভাত টাত সবকিছু দিয়ে এরা কক্সবাজারে যত আছে সবগুলো ওখানে একটা করতেছে। মিঠাছড়া নামে একটা জায়গা আছে, সেখানে দেখলাম খুব চমৎকার একটা কাজ হচ্ছে। এবং এরা এইটা থেকে তারা কিন্তু 10 টাকা করে সার বানিয়ে বিক্রি করতেছে পার কেজি, অর্থাৎ 30 কেজি করে তারা মানে বিক্রি করতেছে, তাদের 300 টাকা আসতেছে। অনেক জায়গায় এটা কিন্তু তারা ই করতে পারবে এবং সারা বাংলাদেশে যদি করা যায় তাহলে আমাদের যে এই যে কৃত্রিম সার, এটার পরিবর্তে আমাদের অর্গানিক সারটাকে আমরা বেশি করে আমরা কিন্তু দিতে পারবো কৃষকের হাতে, এবং আরো সস্তা হবে যদি আমরা প্রযুক্তিকে একটু আরো গিয়ার আপ করতে পারি বা এটা চাহিদা বাড়াতে পারি বা সাপ্লাই চেইন ঠিক রাখতে পারি। ওর ঠিক পাশে আরেকটা কাজ চলতেছে, সেটা হচ্ছে রিসাইকেলিং। সেটা হচ্ছে আপনাদের চিপসের প্যাকেট বা সিঙ্গেল ইউজ পলিথিন, পরিত্যক্ত পলিথিন এগুলোতে বানাচ্ছে এবং কাঠ টাট এই ধরনের জিনিসপত্র তারা বানাচ্ছে। সত্যিকার অর্থে ওয়েস্ট টু রিসোর্স যেটা, এটা কিন্তু সেটাই কিন্তু আমি দেখলাম ওখানে। তো আমরা যদি অর্গানিক ওয়েস্টটাকে ল্যান্ডফিলে না পাঠিয়ে, বিশেষ করে আমাদের কিচেন ওয়েস্ট যেটা আছে, উনি বলেছেন কিছুক্ষণ আগে যে ঢাকা সিটি চেষ্টা করছে, না চেষ্টা না, এটা অলরেডি গত 12 এপ্রিল গেজেট হয়ে গেছে। আমরা ওই তুলনা করে দেখছি যে আমার মানে এখানে দূষণ কতটুকু হচ্ছে, কারণ ইনসিনারেশন একটা দূষণ হবে, পোড়ালে একটা দূষণ হবে, কিন্তু আমার কতটুকু সাশ্রয় হচ্ছে দূষণটা সেটাও ব্যাপার। আমি যদি না করি তাহলে আমার 100% দূষণ হচ্ছে, আর সেখানে আমার হয়তো 80% আমি বেনিফিট পাচ্ছি। তো সেই জন্য ওটাকে আমরা অ্যাকসেপ্ট করছি, কারণ ওখানে হচ্ছে কিচেন ওয়েস্টকে নিয়ে আমরা টার্গেট করেছি, আমরা সলিড ওয়েস্ট যেটা সেটাকে আমরা টার্গেট করিনি। কারণ আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রতিদিন 4000 মেট্রিক টন মানে রান্নাঘরের বর্জ্য এই ল্যান্ডফিলে যাচ্ছে, ল্যান্ডফিলে যাচ্ছে শুধু কিচেন ওয়েস্ট। তো সেখানে 4000, তো আমাদের এই চুক্তিটা হয়েছে 3000 টন নিয়ে, তার মানে আমাদের আরো 1000 টন রয়ে গেছে। সুতরাং এখানে আপনার সলিড ওয়েস্ট বা এখানে ই ওয়েস্ট বা মেডিকেল ওয়েস্ট এইগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, ওটা বাদেই কিন্তু আমরা ওইটাকে চালাতে পারছি। এই জন্য আমরা ওইটাকে বলছি ঠিক আছে, আগে তোমরা কিছু ঠিক করো। আপনি দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাঝে যাচ্ছিলেন ওই রাস্তা দিয়েই মানিকগঞ্জ যাওয়ার পথে উনি বাঁ হাতে দেখছেন যে বিশাল ডাম্পিং, ওটা আমি নিজেও দেখে আসছি। উনি আসার সাথে সাথে সংশ্লিষ্ট যে অফিসার আছেন ইউনো বা ওখানকার যে ডিসি সাহেব, ওনাকে ডেকে বলছেন। আমি গত সপ্তাহে গিয়েছিলাম সাভারে, যাওয়ার সময় দেখি যে ওইখানে সুন্দর করে গাছ লাগানো হয়েছে, চমৎকার ফেন্সিং করা হয়েছে, একটা মানে সুন্দর মিষ্টি বাতাস আসতেছে। আমি জানলা খুলে একটু দেখলাম গন্ধ নাই। তার মানে আমরা যদি চাই অনেক কিছু কিন্তু আমরা ফিক্স করতে পারবো, কিন্তু একা প্রধানমন্ত্রী একা পরিবেশ মন্ত্রী এটা পারবেন। আপনাদেরকে তুলে আনতে হবে কোথায় কত অসঙ্গতি আছে। আমি মনে করি একজন পরিবেশ কর্মী হিসেবে আমি চেষ্টা করছি সর্বোত্তকভাবে পাশে থাকার জন্য। আজকে সকালে আমি চিটগাং জেলা প্রশাসক মহাশয়ের সাথে কথা বলেছি, ওখানে একটা পাহাড় নিয়ে যে রিপোর্ট আসছে সেটাকে কিভাবে ঠিক করা যায়, 1 নম্বর না 2 নম্বর ওয়ার্ড চট্টগ্রামে, উনি বলছে আজকে স্যার আমরা এটাকে অভিযান চালাচ্ছি। এর আগেও কিন্তু আমরা চকরিয়াতে একটা পাহাড় দখল হয়েছিল, আমরা দেনান দেওয়ার ওটাকে একেবারে মানে গুড়িয়ে দিয়েছি এবং বিকাল 4টার ভিতরে আমরা উদ্ধার করেছি। এই সরকার গঠন করার পরে আমাদের টার্গেট ছিল বন উদ্ধার করা নিয়ে, যে কতটুকু আমরা উদ্ধার করতে পারি। আমরা 2000 একর টার্গেট দিয়েছিলাম, কারণ যেহেতু আমাদের সক্ষমতা কম। আমরা আলহামদুলিল্লাহ 2300 একরের উপরে, অর্থাৎ প্রায় 2500 একরের মতো আমরা উদ্ধার করেছি এবং প্ল্যান্টেশন করেছি, এবং প্রত্যেকটা জায়গায় রেকর্ড আছে। কিন্তু আমি চেষ্টা করছি মানে আমাদের মন্ত্রণালয়ের পক্ষে যে অ্যাসাইনমেন্ট গুলো আছে, আমার ব্যক্তিগতভাবে চেষ্টা করছি সেটাকে এক্সিকিউট করার জন্য এবং পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে এই কাজগুলো করার জন্য। গতকাল আমরা সারা বাংলাদেশের আমাদের পরিবেশের যতগুলো অফিস আছে আমরা সব জায়গায় চিঠি দিয়েছি, এবং জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার তাদেরকে চিঠি দেওয়া হচ্ছে। এর আগেও দিয়েছি যে বাংলাদেশের কোথাও কাঠ পুড়িয়ে কোনো ইটভাটা থাকবে না, যেটা যদিও এখন কয়েক শত আছে, বাট এই বর্ষা মৌসুমের পরে নতুন কোন জায়গায় যদি হয় আমরা ওই ডিসি, ওই ইউনো এবং পরিবেশে যিনি থাকবেন 3 জনকে জবাবদিহি করব। আজকে সকালেই আমি দেখলাম যে আমাদের মৌলভীবাজারের যে একটা গাছ কাটা নিয়ে আপনারা একটা প্রতিবেদন দেখছিলেন, ফলজ বৃক্ষ কাটা হয়েছিল, ওইটা নিয়ে কিন্তু আপনারা চাচ্ছেন যে কাটছে তাকে অভিযুক্ত। আমি জন্য এটা হবে না। যিনি এটা শুরু করেছিলেন 7-8 বছর আগে থেকে, প্রত্যেককে শনাক্ত করা, কে কে চাকরি করেছে, কে কে এটাকে প্যাট্রোনাইজ করেছে, প্রত্যেকের বিরুদ্ধে রিটায়ার করেছে তার বিরুদ্ধে আমি বলছি ব্যবস্থা নিতে হবে, কোনো ছাড় নেই। তো গত 8 বছরে ওইখানে যে কজন চাকরি করছে প্রত্যেকের নামে কিন্তু আমরা কিন্তু একসাথে যাচ্ছি। কিন্তু আমরা চাচ্ছি সত্যিকার অর্থে যে একজনে করে সে রিটায়ারমেন্ট চলে যাচ্ছে বা দেশের বাইরে চলে যাচ্ছে সে পার পাবে তা না, কিন্তু আমরা চাচ্ছি এটাকে একটা আইনের আওতায় আনার জন্য। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ব্যাপারে এইগুলো নিয়ে কাজ করার জন্য।
এখন আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের জুট ব্যাগ বলেন বা অন্যান্য বলেন, যে আমাদের যদি সক্ষমতা না বাড়ানো হয় তাহলে কিন্তু আসলে এই যে বর্তমান যে চাহিদা এটা কিন্তু মেটানো অনেক কঠিন। কিন্তু আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিই। আমি 92 যখন শিপিং লাইনে যোগদান করছিলাম তখন দেখছি আমরা চা কিন্তু মানে এক্সপোর্ট করতাম শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে। এখন আমরা চা ইম্পোর্ট করছি, কারণ আমাদের কনজাম্পশন বেড়ে গেছে। প্রত্যেক গ্রামে প্রত্যেক বাড়িতে এখন কিন্তু চায়ের আহ্বান আছে। তো আমাদের এখানে এখন প্লাস্টিকের আহ্বান এত বেশি বেড়ে গেছে, সবাই মনে করে যে ওইটা ছাড়া মনে হয় চলাই যাবে না। উনি যে কথা বলেছে আমি খুবই আগ্রহী। লাস্টে তিনি বলেছেন যে একটা শক্তিশালী নাম বের করেন, যে মানুষ ভাবে যে আরে কি এটা তো ধরা যাবে না, এটা তো নিলে মানে বাড়িতে হলে তো আক্রান্ত হতে পারে, এখানে বাতাস দূষিত হতে পারে বা পানি দূষিত হতে পারে, বা আমার আশেপাশে আমার তো ছেলে মেয়ে আক্রান্ত হবে। তো আমি মনে করি এটা একটা চমৎকার ওনার লাস্টের যে ডায়লগটা, যে একটা শক্তিশালী নাম বের করেন, প্লাস্টিক। হ্যাঁ, তো এইরকম একটা নাম আমাদেরকে এস্টাবলিশ করা উচিত। এই প্লাস্টিক বা এই মানে পলিথিন এর বাইরে গিয়ে যাতে অ্যাটলিস্ট মানুষ যেন মনে করে যে না এটা একটা আনটাচেবল জিনিস, আনটাচেবল, যেটা ছোঁয়া যাবে না, এটা ধরলেই সমস্যা আছে। এখন যেহেতু মনে করেন আমাদের সবকিছুর ভিতর মাইক্রো প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে, মাছে পাওয়া গেছে, সব জায়গায় পাওয়া গেছে, এবং পানি বাতাস মাটি সবই দূষিত হচ্ছে, কিছুই বাকি থাকতেছে না। তাহলে আমাদের বাঁচার অবলম্বনটা কোথায়? আমাদের সেদিন কথা হচ্ছিল ঢাকার বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ এগুলো উদ্ধার করা নিয়ে। তখন ওখানে বলছে নৌবাহিনীর লোকজন যে স্যার এখানে ড্রেজিং করলে হবে না, এখানে মাস্টার ড্রেজিং করতে হবে, কারণ এখানে 5-7 আট ভিতরে চলে গেছে পলিথিন, মানে নদীর তলে। তো এখন মাস্টার ড্রেজিং করার চিন্তা ভাবনা করতেছে। তো আমরা ওখানে অনেক আলোচনা হচ্ছিল, তখন আমরা বললাম যে আমরা সবকিছু করতে পারবো না, প্রথমে 38 কিলোমিটার আমরা চিহ্নিত করছি, 38 কিলোমিটার যা কিছু আছে আমরা ফিক্স করার চেষ্টা করবো। সেটা হচ্ছে তুরাগের 15 কিলোমিটার, বুড়িগঙ্গার 23 কিলোমিটার। এই 38 কিলোমিটারকে ধরার পরে বাকিটা যেটা আসে ওর সাথে কানেক্টিং খাল আছে, বন্দরগুলো আছে, সেগুলো আমরা ধরি। তো ইতিমধ্যে আমাদের ছোট ছোট করে কাজ হচ্ছে। এখন সমস্যা হচ্ছে যে আমাদের পজিটিভ সংবাদগুলো প্রচারটা কম হয়। নেতিবাচক সংবাদ বা একজনের বউ নিয়ে সমস্যা বা একজনের চরিত্র নিয়ে সমস্যা দেখবে যে এটা ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু পলিথিন বা প্লাস্টিক নিয়ে যে এই যে মানুষ যে মারা যাচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রচার খুবই কম হচ্ছে। তো আমি মনে করি যে আমাদের সংবাদ মাধ্যমকে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হবে। প্রতিদিন তাদের কোনো না কোনো ভাবে এগুলোকে তুলে ধরতে হবে, যে সত্যিকার অর্থে যে ঘটনাগুলো ঘটছে এইখান থেকে সেগুলো তুলে ধরলে আমি মনে করি মানুষ অনেকটাই সচেতন হবে বা এখান থেকে বেরিয়ে আসবে। এবং আমাদের ভিতর কিন্তু সবাই কিন্তু বাঁচতে চায়। আমি যে কথাটা আগে বলেছি, কোন মানুষ চায় না যে সে মারা যাক। সুতরাং এটা যে একটা মৃত্যুর কারণ, আজকে যে এখানে সার্ভেতে বললেন যে এয়ার পলিউশনের কারণে আমাদের 75% মানুষ মারা যাচ্ছে, যত মৃত্যু হচ্ছে। তো এটা কিন্তু আমরা কিন্তু চিন্তা করছি না। কিন্তু এই যে কনস্ট্রাকশনের কাজগুলো হচ্ছে, যেটা দেখালো এখানে প্রতিবেদনে, এখানে মাসের পর মাস ফেলে রাখতেছে। আমরা চেষ্টা করছি এগুলোকে এক্সপেডিট করার জন্য, সিটি কর্পোরেশন বসার জন্য। বাট আপনারা যত বেশি তুলে ধরবেন পত্র পত্রিকায়, আমাদের নজর তত বেশি আসবে।